সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন পরে আবার আমি আসলাম আপনাদের সামনে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি সবসময় মানি নিয়ে কথা বলি, মানে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকেও আপনাদের সামনে আমি এই পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কথা বলবো। আজকের সাবজেক্টটা হচ্ছে কি, আপনার যখন আমরা স্যালারি পাই, অর্থাৎ বাংলায় যেটা বললে বেতন পাই, এখানে আপনার আমেরিকাতে স্যালারি আপনি উইকলি পেতে পারেন, বাই উইকলি পেতে পারেন, অথবা মান্থলিও পেতে পারেন। কিন্তু এই স্যালারিটা যখন আমরা পাবো, হয়তো আপনি বাই উইকলি পেলেন, উইকলি পেলেন, অথবা মান্থলি পেলেন, সেটা বড় কথা না। কিন্তু যেই মাত্র আপনার স্যালারি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিট হিট করবে, সেই মাত্রই আমাদের কিছু কাজ সঙ্গে সঙ্গে উইদিন 30 মিনিটসের মধ্যে আমাদের করা উচিত। এবং সেই কাজগুলো যদি আমরা উইদিন 30 মিনিটসের মধ্যে, যখন আপনার স্যালারিটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে হিট করলো, হিট করার 30 মিনিটসের মধ্যে যদি যা যা করার সেটা যদি আমরা করে ফেলি, তাহলে আপনি কি হবে, আপনি আপনার যে ফাইন্যান্স সেটাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন এবং আপনার ভবিষ্যৎটা খুব সুনিশ্চিতভাবে সুন্দরভাবে চলবে। আদারওয়াইজ এই কাজগুলি যদি আমরা সঙ্গে সঙ্গে না করি, তাহলে আপনি ফাইন্যান্সকে তো কন্ট্রোল রাখতেই পারবেন না, কিন্তু আপনার মাসের শেষে মাথা চুলকানো ছাড়া আর কোনো গন্তব্য থাকবে না। তো কাজগুলো কি কি? কাজগুলো আপনাকে চিন্তা করতে হবে যে এই 30 মিনিটসের মধ্যে আমি কয়েকটা কাজের কথা বলবো, এগুলি আপনাকে প্রথমেই করতে হবে। যেমন 1 নাম্বারটা হচ্ছে আপনার ক্যালকুলেট ইয়োর বেস লাইন। আপনাকে আপনার বেস লাইন সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ ইয়োর বেস লাইন? বেস লাইন হচ্ছে আপনার ফান্ডামেন্টাল যে খরচ, সেটা যদি আমরা না জানি, আমরা অনেকে এগুলো আমরা হিসাবও করি না। আমরা আসছে স্যালারি আসছে 3,000 হতে পারে, 2,500 হতে পারে, 4,000 হতে পারে, 5,000 হতে পারে, কিন্তু আসা মাত্রই আমরা আনন্দে খরচ করা শুরু করি। কিন্তু আমরা আমাদের যে ফান্ডামেন্টাল যে বেস লাইন, সেটা আমরা কখনো ক্যালকুলেট করি না, এবং সেটা আমরা আমাদের জানাও নাই আমাদের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল যে বেস লাইন সেটা কি। তো নাম্বার 1, আপনার হচ্ছে ফান্ডামেন্টাল বেস লাইন আপনাকে ক্যালকুলেট করতে হবে। ফান্ডামেন্টাল বেস লাইন অর্থাৎ হচ্ছে যে ফান্ডামেন্টাল যে খরচ, সেটার মধ্যে যা যা আছে, কি কি থাকতে পারে ফান্ডামেন্টাল বেস লাইনের মধ্যে। যেমন আপনার রেন্ট থাকতে পারে বাসার, আর যদি আপনি নিজের বাড়ি হয় তাহলে আপনি নিশ্চয়ই এটা ফাইন্যান্স করে কিনেছেন, তাহলে আপনার মর্গেজ থাকবে, আপনার গ্রোসারিজের বিল আছে, আপনার যাবতীয় ফোনের বিল, গাড়ির বিল পেমেন্ট, গাড়ির পেমেন্ট, তারপরে আপনার ফোন বিল, আপনার আপনার ইন্স্যুরেন্সের বিল, যত কিছু খরচ আছে সবগুলিকে আমি বলবো ওটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল বেস লাইনের খরচ। সেইটা আমাদের টার্গেট রাখবো আমরা, সেই ফান্ডামেন্টাল খরচটা কোনো অবস্থাতেই যাতে আমরা যে ইনকামটা করব, আমি মাসেই ধরি, মান্থলি ধরি, তাহলে সেটা আফটার ট্যাক্স, আমার অর্থাৎ হচ্ছে ট্যাক্স দেওয়ার পরে, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পরে যেটা নেট ইনকাম হবে, সেই নেট ইনকামের এই ফান্ডামেন্টাল খরচটা আমাদের টার্গেট থাকবে কোনো অবস্থাতেই যাতে 60%-এর উপরে না যায়। আমরা এটাকে বিলো 60% রাখতে চেষ্টা করব। যারা নেট ইনকামটাকে এই যে ফান্ডামেন্টাল যে খরচটা আছে সেটা 60%-এর বিলো যদি রাখে, যারা রাখতে পারে, তাদের ভবিষ্যৎটা খুব উজ্জ্বল, এবং তাদের মাসের শেষে আপনার মাথা চুলকাতে হয় না, চিন্তা ভাবনা করতে হয় না, লাইফটা খুব সুন্দরভাবে যেতে থাকে। আমি এতক্ষণ বললাম নাম্বার 1 যে ফান্ডামেন্টাল বেস লাইন। নাম্বার 2তে আসবে আপনার বিল কুইক ইমার্জেন্সি ফান্ড। আমি আগেও বলছি, যদি আমাদের ইমার্জেন্সি ফান্ড না থাকে, তাহলে বিপদ যে কোনো সময় আসতে পারে, সেই বিপদ মোকাবেলা করাটা খুব কষ্ট হয়ে যায়। আপনার গাড়ির ব্রেকডাউন হতে পারে, আপনার মেডিকেলের ইমার্জেন্সি হতে পারে। সুতরাং আমাদের যে কুইক ইমার্জেন্সি ফান্ড, সেটা আপনার every time we get paid, we have to transfer that amount of money. It's like a 20% of total net income you have to transfer to your emergency fund. Otherwise কিন্তু আমাদের ইমার্জেন্সি ফান্ড গড়ে উঠতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইমার্জেন্সি ফান্ডটা আমরা কোনো অবস্থাতেই 6 থেকে 9 মাস পর্যন্ত যে আমাদের খরচ হতে পারে, যে ইমার্জেন্সি মান্থলি যে ইনকাম, যে আমাদের যে খরচ হয়, সেটা 6 থেকে 9 মাসের পরিমাণ টাকা আমরা ইমার্জেন্সি ফান্ডে আস্তে আস্তে করে স্লোলি আমরা গড়ে তুলব। 6 থেকে 9 মাস এনাফ। এরপরে
আমরা আর ইমার্জেন্সি ফান্ডে টাকা ট্রান্সফার করব না, আমরা তখন আমরা নেক্সট যে স্টেপ সেটা আমরা ইনভেস্টমেন্টে চলে যাব। তা আমি এখন যেটা বললাম 2 নাম্বার, সেটা হচ্ছে কুইক ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড আমি তো আগেই বলেছি যে ফান্ডামেন্টাল যে বেস লাইন খরচের যে হিসাব, সেটা আমাদের টার্গেট থাকবে 60%, বিলো 60%-এর নিচে থাকবে, তাহলে আমাদের হাতে থাকে আর 40%। সেই 40% থেকে 20%টা আমরা আমাদের ইমার্জেন্সি ফান্ড গড়ে তুলতে চেষ্টা করব। সেটা যদি হয়ে যায় 6 to 9 মান্থের আমাদের খরচের সমান, তারপরে আমরা ইনভেস্টমেন্টে চলে যাব। তাহলে এই 60% আর 20% চলে গেলে তারপরে আপনার থাকে আর 20%। এটা কিন্তু এভরি টাইম ইউ গেট পেইড আপনাকে করতে হবে রাইট ওয়ে উইদিন 30 মিনিট। ওয়ান্স ইউ গেট পেইড, দ্যাট মিনস ওয়ান্স you got money in your bank account from your job, আমরা 30 মিনিটসের মধ্যে আরও যে কাজটা করতে হবে নাম্বার 3, সেটা হচ্ছে আপনার পে ডাউন হাই ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্ট। হাই ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্ট, আমরা অনেক রকম ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্ট হতে পারে। যদি 8%-এর উপরে কোনো লোন থাকে আমাদের, যেটা ইন্টারেস্ট রেট 8%, তাহলে এটা ভেরি ডেঞ্জারাস। 8%-এর উপরে যে কোনো লোন, সেটা ক্রেডিট কার্ডের লোন হোক, আপনার ফাইন্যান্স করে গাড়ি কিনলেন সেটার লোন হোক, এনি টাইপ অফ লোন অ্যাবাভ 8% ইজ রিয়েলি ডেঞ্জারাস। এটাকে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পে অফ করা আমাদের অতি জরুরি। তা 8%-এর নিচে যদি আপনার যেমন মর্গেজ, আপনার স্টুডেন্ট লোন, সেগুলোর ইন্টারেস্ট রেট অনেক কম থাকে, সেগুলি আমরা স্লোলি পরে, আগে আমরা যেটা হাই ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টগুলো আছে যেমন 8%-এর উপরে, সেটাকে আমরা আগে পরিশোধ করব। পরিশোধ করার আবার 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে অ্যাভালান্স মেথড অথবা আপনার হচ্ছে স্নোবল মেথড। সেটা কি জিনিস? সেটা হলো গিয়ে অ্যাভালান্স মিনস হচ্ছে আমি বড় যেটা 8%-এর উপরে যে লোনগুলি আছে সেগুলি আমি আগে পরিশোধ করব, সবচেয়ে বড় লোনগুলো। আর স্নোবল হচ্ছে আপনার 8%-এর উপরে কিন্তু ছোট অ্যামাউন্টের যে লোনগুলি আছে সেটাকে আমি আস্তে আস্তে পে অফ করব। তো এটা একটা স্নোবলের মতো। স্নোবলটা আপনি যদি স্লোপের মধ্যে ছেড়ে দেন, একটা স্নোবল মুড করে বানিয়ে, সেটা নিচে গড়ায় পড়তে থাকবে, কিন্তু সেটা স্নোবলটা আস্তে আস্তে আরও অ্যাকুমুলেট করবে স্নো, সেটা আস্তে আস্তে একটা বিগ স্নোবল হয়ে যায়। এটাকে বলা হয় স্নোবল মেথড। আর অ্যাভালাঞ্চ হচ্ছে উপর থেকে যখন বাতাসে আপনার স্নো পাহাড় থেকে ভেঙে পড়ে, সেটাকে অ্যাভালাঞ্চ বলে, সেজন্য অ্যাভালাঞ্চ মেথড। অর্থাৎ আমি বেশি করে আমার হাই ইন্টারেস্ট বিয়ারিং যেসব লোনগুলো আছে সেটা দিয়ে দেবো, পে অফ করে দেবো, তাহলে আমার ইজি হয়ে যাবে ছোট লোনগুলি পরিশোধ করা। কিন্তু এটা সবার পক্ষে সম্ভব হয় না, যাদের অনেক ইনকাম হাই, যাদের ইনকাম খুব বেশি তারা পারে। সুতরাং আমি প্রেফার করব স্নোবল যে মেথড, সেটা হচ্ছে 8%-এর উপরের যে আপনার ইন্টারেস্ট বিয়ারিং লোনগুলো আছে সেগুলিকে আমি ছোটো অ্যামাউন্টেরটা, সবচেয়ে ছোট যেটা আপনার 1000 বা 5000 বা 6000 যে লোন আছে সেটাকে আগে পরিশোধ করব। তারপরে এটা পরিশোধ হয়ে গেলে তারপর 10,000-এর উপরে যেগুলো আছে আপনার লোন, সেটাকে পরিশোধ করব। এইভাবে উপর দিকে যাব। এতে আপনার পরিশ্রমটা কম হবে, আপনার স্ট্রেস কম যাবে, আমরা খুব তাড়াতাড়ি আমরা যে কোনো ডেপ্টের থেকে বেরিয়ে আসতে পারবো। 4 নাম্বার আমরা কি করব? 4 নাম্বার, ওয়ান্স উই গেট পেইড, আমরা 4 নাম্বার কি করব? 4 নাম্বারে হচ্ছে আপনার ম্যাক্স আউট আওয়ার রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, অথবা যা আমাদের এমপ্লয়ের যেসব অ্যাকাউন্টকে ম্যাচিং করে সেসব অ্যাকাউন্টে যেটা ম্যাক্সিমাম ম্যাচ আউট আছে সেটা আমরা দিতে চেষ্টা করব। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রি মানি। দ্যাট মিনস আপনি ধরে নিলাম যে আপনি যে কোম্পানিতে কাজ করেন তারা আপনাকে একটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট অফার করে। ভালো কোম্পানিরা 8%, 9% পর্যন্ত আপনার ম্যাচিং করে, আপনি যেটা কন্ট্রিবিউট করবেন, কিন্তু ম্যাক্সিমাম হয়তো 9% পর্যন্ত আপনার ম্যাচিং করে 100%। আবার যারা অত টাকা ম্যাচিং করে না, যারা ছোট কোম্পানি, তারা কিন্তু আপনার আপ টু 6% পর্যন্ত আপনার, আপনি 6% দিচ্ছেন, ওইটার 6%-এর 50% কোম্পানি ম্যাচিং করে। ধরে নিলাম আপনার 6% আসে $100 এভরি উইকে, তাহলে কোম্পানি আপনাকে ম্যাচিং করে দিবে $50। তাহলে আপনি যে কোম্পানি যে আপনাকে $50টা ম্যাচ করে দিল, আপনি দিলেন $100, ওরা দিল $50, সেই $50
$100টা কিন্তু আপনি আপনার ইনকাম থেকে দিচ্ছেন, যে স্যালারি। আর ওরা যে $50টা ম্যাচিং করে দিচ্ছে সেটা কিন্তু 100% ফ্রি মানি। এটা যাতে আমরা লুজ না করি, আমরা যাতে মিস না করি, সেজন্য আমাদেরকে জেনে নিতে হবে আমাদের HR ডিপার্টমেন্ট থেকে আমাদের কোম্পানিতে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম, অনেকেই জানে না, অনেকে হয়তো জানে কিন্তু অনেকেই জানে না, তারা জেনে নেবেন আপনার কোম্পানিতে যে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে, যে 401k, সেটার মধ্যে আপনার ম্যাক্সিমাম কত আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, এবং সেটার উপরে কোম্পানি কত ম্যাচ আউট করবে। আপনি ধরেন আপনার কোম্পানি বলছে যে আপনি ম্যাক্সিমাম ম্যাচ আউট হচ্ছে আপনার 8%, কিন্তু আপনি এতদিন দিয়ে আসছেন 4% বা 5% আপনার যে নেট ইনকাম সেটার থেকে, তাহলে আপনি কিন্তু বাকি টাকাটা আপনি অ্যাকচুয়ালি মিস করছেন, ফ্রি মানিটা আপনি কোম্পানির থেকে নিচ্ছেন না। সেজন্য কোম্পানি ম্যাক্সিমাম যেটা ম্যাচিং করে আমরা সবসময় সেটা অবশ্যই দেব, ম্যাক্সিমাম ম্যাচিং আমরা করব। এই ফ্রি মানি আমাদের যাতে কোনো অবস্থাতে মিস না হয়। আর আমরা 401k বা কোম্পানির রিটায়ারমেন্ট অ্যাকাউন্টগুলোতে যদি আপনি যেটা আপনি কন্ট্রিবিউট করবেন, সেটা কিন্তু সেই বছরের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে না। আপনি সুতরাং এটা ট্যাক্স ডেফার্ড, অর্থাৎ হচ্ছে আপনি যখন আপনি রিটায়ারমেন্ট করবেন, রিটায়ারমেন্টে যাবেন, তখন যখন আপনার এই কোম্পানির রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করবেন, সেই সময়ে আপনি আপনার যে ইনকামটা থাকবে সেই সময়ে সেই অনুযায়ী আপনি ট্যাক্স দেবেন। সুতরাং আমরা যেটা ম্যাক্সিমাম ম্যাচ আউট আছে সেটা যদি আমরা ম্যাচিং করি, তাহলে আমাদের ট্যাক্সের যে বার্ডেন ইয়ারলি বছরে, সেটা এই মুহূর্তে কমে আসবে, এটা আমরাও রিল্যাক্স থাকবো। তারপরে আপনার যখন আমরা গেট পেইড এভরি টাইম, আমাদের যেটা যদি আমাদের 6 থেকে 9 মাসের ইমার্জেন্সি ফান্ড হয়ে যায়, তাহলে আমরা তখন আর ইমার্জেন্সি ফান্ডে আমরা সেভ করব না, তখন আমরা ইনভেস্টমেন্ট করা শুরু করব। আমি আগেই বলেছি আমরা ইনভেস্টমেন্ট অর ইমার্জেন্সি ফান্ড যেটা হোক, এই দুইটা অ্যাকাউন্টের জন্য আমরা 20% হাতে রাখবো। 60% ফান্ডামেন্টাল যে খরচ আছে সেটার জন্য, 20% ইমার্জেন্সি ফান্ড অর ইনভেস্টমেন্ট, আর 20% আমাদের ফান অ্যান্ড ট্রাভেলিংয়ের জন্য থাকবে। সুতরাং এভরি টাইম ইউ গেট পেইড, আমরা যদি 9 মাসের ম্যাক্সিমাম 9 মাসের যদি আমাদের ইমার্জেন্সি ফান্ডটা হয়ে যায়, তাহলে আমরা ইনভেস্টমেন্টে চলে যাব। ইনভেস্টমেন্ট না করতে পারলে আমরা প্যাসিভ ইনকাম গড়ে তুলতে পারবো না। প্যাসিভ ইনকাম কী আর অ্যাক্টিভ ইনকাম কী সেটা আমি আগের ভিডিওতেও করেছি। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি ইনভেস্ট করবেন, আপনি টাকা আপনার হয়ে কাজ করবে, অর্থাৎ হচ্ছে আপনাকে ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে না। আপনি যদি ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে ওখান থেকে যেটা ইনকাম হবে সেটা হচ্ছে আপনার পয়সা, আপনার ইনভেস্টেড মানি আপনার হয়ে কাজ করছে আপনার জন্য, সুতরাং আপনাকে মানি মেক করে দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, ইনভেস্টমেন্ট করতে হলে আমরা অ্যাকাউন্ট খুলব, যে ব্রোকারেজ অ্যাকাউন্টগুলো আছে সেখানে আমরা অ্যাকাউন্ট খুলব। অনেক রকম অ্যাকাউন্ট আছে, আপনি একটু গুগল করে নেবেন কোন অ্যাকাউন্টটা ভালো। আমি সাধারণত যারা নতুন, যারা বিগিনার, তাদেরকে আমি রিকমেন্ড করি রথ আইআরএটা খোলা। রথ আইআরএতে আপনি ম্যাক্সিমাম যদি 50 বছরের উপর হয় আপনার বয়স, তাহলে আপনি $8,000 পর্যন্ত আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। আর যদি 50 বছরের আপনার বয়স হয়, তাহলে আপনি 7,500 পর্যন্ত ম্যাক্সিমাম আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। এইভাবে যদি আপনি কন্ট্রিবিউট করে যান 6, 7, 8, 10 বছরের পরে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা এটা অনেক বেড়ে যায়, অনেক বড় হয়ে যায়, তখন আপনার ওখানে সুইং ট্রেডিং করতেও খুব ইজি হয়। আর ইনভেস্টমেন্ট করবার সময় আমরা কি ইনভেস্ট করবো, আমরা আপনার ইকুইটিসে ইনভেস্ট করতে পারি, ইন্ডিভিজুয়াল স্টকসে ইনভেস্ট করতে পারি, আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি, আবার ইন্ডেক্স ফান্ডেও ইনভেস্ট করতে পারি। যে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু রিস্কি, কিন্তু উইদাউট রিস্ক নো গেইন। সুতরাং আমরা জেনে শুনে বুঝে সুঝে ইনভেস্ট করব, এবং যে কোনো জিনিসে ইনভেস্ট করার আগে ওই যে জিনিসটার উপরে আমরা ইনভেস্ট করব সেটার ফান্ডামেন্টালস, তাদের কোম্পানি বিগ ক্যাপিটাল নাকি স্মল ক্যাপিটাল,
ইন্ডাস্ট্রি তাদের ইয়ারলি ইনকাম কেমন, তাদের আর্নিংস কেমন, এভরিথিং আমরা ফান্ডামেন্টালগুলো ভালোভাবে যাচাই টাচাই করে সেই যে টিকার আছে, মিউচুয়াল ফান্ড বলেন, আপনার ইন্ডেক্স ফান্ড বলেন, ইটিএস বলেন, যে টিকারটা আছে সেই টিকারটাকে আমরা 6, 7, 10 কমপক্ষে 1 বছর ওটাকে আমরা ফলো করব সবসময়। ইয়াহু ফাইন্যান্সে গিয়েও আপনি কিন্তু ফলো করতে পারেন। ওটা যদি আপনি ফলো করতে থাকেন এভরি উইক, এভরি ডে আপনি যদি ওইটাকে ফলো করতে থাকেন, তাহলে আপনি কিন্তু ওই ওই জিনিসটার ওই টিকার যে আছে কোম্পানি, যে এটা ইন্ডেক্স ফান্ড হতে পারে, এটা ইটিএফ হতে পারে, এটা আপনার মিউচুয়াল ফান্ড হতে পারে, এটা ইন্ডিভিজুয়াল স্টক হতে পারে, তাহলে ওই কোম্পানিটার যে কেমন করছে এবং ওই টিকারের যে যেটা আপনি ইনভেস্ট করবেন চিন্তা করছেন, এভাবে বাছাই করে নেবেন কিছু কিছু জিনিস। তাহলে আপনি 1 বছর যদি ওইটাকে ফলো করেন এবং কেমন করছে এটা, তাদের আর্নিংস কেমন, গত বছর কেমন ছিল, সামনের বছর কেমন করছে, আপনি সমস্ত কিছু আপনার একটা নলেজে চলে আসবে। আরেকটা কথা মনে রাখবেন, মানুষ যখন স্টক মার্কেট যখন ডাউনওয়ার্ডস যায়, মার্কেট আমি যেটা বলছি, স্টক মার্কেট যখন ডাউনওয়ার্ডস যায় তখন মানুষের কান্নাকাটি শুরু হয়ে যায়। এবং যারা স্মার্ট তারা এই কান্নাকাটি, মানুষের যখন কান্নাকাটির রোল পড়ে যায় তখনই কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। আর যখন মানুষ খুব খুশি থাকে, স্টক মার্কেট খুব উপরের দিকে যাচ্ছে আপওয়ার্ডস, তখন মানুষ মেকিং মানি, সবাই খুশি, আপনি তখন বললেন যে ও সবাই খুশি তাহলে আমি ইনভেস্ট করি, কিন্তু এটাতে আপনি ভুল করছেন। আপনাকে ইনভেস্ট করতে হবে যখন সবাই কান্নাকাটির রোল পড়ে গেছে এবং স্টক মার্কেট মনে হচ্ছে যেন ধ্বংস হয়ে যাবে, তখন স্টেপ ইন দ্য স্টক মার্কেট, তাতে আপনি গেইনার হবেন। আমার কথাটা যদি বিশ্বাস না করেন আপনি রিসার্চ করে দেখবেন। বাকি যেটা এভরি টাইম ইউ গেট পেড, বাকি যেটা থাকে 20%, সেটা আপনি আপনার ট্রাভেল, এনজয়মেন্ট, ফান, ফ্যামিলির জন্য ঘোরাঘুরি, সেই সেই কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এটা আপনি একটু কমিয়েও আনতে পারবেন, তাহলে আপনি ইনভেস্টমেন্টে বাড়িয়ে দিবেন। আর যদি মনে করেন না আমি ওই 20% ইনভেস্টমেন্টে রাখবো আর 20% আমি ফান এবং ফিউচার ফ্যামিলির সময় দেওয়ার জন্য রাখবো, তাহলে সেটাও করতে পারেন। আপনার আমার যদি আমার ভিডিও এবং আমার চ্যানেলটা ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন লাইক বাটন দিয়ে। ভালো থাকেন, খোদা হাফেজ।